তোমাদের মলয় স্যার ইংলিশের টিচার। তোমাদেরকে তোমাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমি তোমাদের সাথে আহ, সঙ্গ দিয়েছি। তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তোমাদেরকে হেল্প করতে এসেছি। ইংলিশ সাবজেক্ট, যেটাতে আমরা, যেহেতু আমরা বাংলা ভাষায় এবং আমাদের মাদার ল্যাঙ্গুয়েজে মানে অভ্যস্ত, ইংলিশ সাবজেক্টটাকে আমরা সবসময় ভয় করে থাকি। কিন্তু ভয়ের কোনো কারণ নেই, আজকে তোমাদের সেই ভয়টা দূর করার জন্যই আমি তোমাদের কাছে এসে উপস্থিত হয়েছি। এবং তোমরা দেখবে আস্তে আস্তে আমাদের সাথে থাকো, দেখবে তোমাদের এই প্ল্যাটফর্ম তোমাদেরকে অনেক কিছু দিয়েছে। এবং আমরা আজকে আমাদের যে ইংলিশ সাবজেক্টের ক্লাস, সেই ক্লাসটা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ, ইংলিশে আমরা পাকাপোক্ত হতে শুরু করেছি। সে ফিজটা তো অনেক বেশি। হ্যাঁ, ঠিক আছে, এগুলো মানে মোটামুটি আলোচনা করা হলো। এবার বাদবাকি একটু ক্লাসটা করে নাও, তারপরে বাদবাকি বিষয়ে সবাই বলবে, ঠিক আছে? অন্য অন্য সময়। ঠিক আছে, এখন ক্লাসটা করো, 7:30 থেকে 8টা বেজে গেল। ঠিক আছে। হ্যাঁ স্যার, শুরু করেন। মলয় স্যার বলছি, হ্যাঁ। ঠিক আছে, তোমরা ক্লাস করো ভালো করে, আগে ক্লাসটা শোনো। ঠিক আছে, চলো। প্রথমে বলে দিই যে তোমাদের এই যে টেন্স, আমি আজকে প্রথমে একটা টপিক হিসেবে চুজ করেছি যে টেন্স দিয়েই শুরু করব। কেন শুরু করার কোনো কোনো তো নিশ্চয়ই কারণ আছে, তাই তো আমি শুরু করেছি। সেটা হচ্ছে যে এই যে তোমরা প্যাসেজ পড়বে, এই যে তোমরা কোনো তোমাদের কম্প্রিহেনশন পড়বে। কম্প্রিহেনশন পড়তে গিয়ে তোমাদেরকে প্রথমেই যেটা পড়তে হবে কি, সেন্টেন্স পড়তে হবে। সেন্টেন্স পড়তে গিয়ে তোমাকে বুঝতে হবে যে ওটা কোন টেন্সে আছে। এবার টেন্স যদি তুমি না জানো, তুমি গোটা পড়ে শুধুমাত্র উচ্চারণের থ্রুতে তুমি ইংলিশ উদ্ধার করতে পারবে না। ইংলিশ উদ্ধার করা খুব কঠিন যদি তুমি টেন্স না জানো। এবার কারণ আমরা জানি যে টেন্স, উইদাউট টেন্স মানে টেন্স ছাড়া ইংলিশ অচল। ইংলিশ চলে না টেন্স ছাড়া। তো ওই জন্য তোমাদেরকে, যাতে ইংলিশটা তোমাদের আর কি একটু সহজ হয়ে যায়, তোমাদের কাছ থেকে যাতে ইজি হয়ে যায়, যাতে ইংলিশ তোমাদেরকে আর ভয় না লাগে, সেই জন্য তোমাদেরকে প্রথম ক্লাসটা আমি আর কি টেন্স দিয়েছি। কারণ কি, আমরা দেখেছি প্রত্যেকটা 7 দিনে একটা সেশন চলছে, সেটাতে দেখেছি সবাই আর কি আমাদের সবগুলো টিচার বেসিক ক্লাসগুলো করাচ্ছেন, সবাইকে ভালোভাবে বোঝাচ্ছেন, সবার মনে একদম ভালোভাবে ঢুকে যাচ্ছে। কোন ক্লাসটা কোন কিছু কিসের উপরে চলছে। সেই জন্য আমি এটা টেন্সের উপরেই শুরু করেছি, কারণ কি টেন্স যদি জানো, দেখবে ইংলিশ তোমার কাছে একদম সহজ হয়ে গেছে। তো আমরা আজকে প্রথমেই জানবো যে এই যে আমার আমার টপিক হচ্ছে, সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ টেন্স। প্রথমে এখানে লেখা আছে, দেখবে যে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে টেন্স হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কি, তোমাকে আমি প্রথমেই বললাম যে টেন্স ছাড়া তুমি ইংরেজিতে এগোতে পারবে না। কারণ টেন্সের মধ্যে ভার্ব আছে, টেন্সের মধ্যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এবং টেন্সের মধ্যে পার্টস অফ কিছু সব কিছু আছে। ভার্বের রূপ কিভাবে চেঞ্জ করবে, কি কোথায় কি করবে না করবে। আর পরীক্ষাতে এগুলো আছে যে একটা ভার্বের সাথে হ্যাড যোগ করে দিল, একটা ভার্বের সাথে হ্যাভ যোগ করে দিল, দিয়ে তোমাকে প্রশ্ন দিল এটা কিরকম হবে কিরকম হবে। তখন কিন্তু তোমরা যদি টেন্স না জানো, এটাকে তোমরা উদ্ধার করতে পারবে না। তো ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে টেন্স হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবার টেন্স আমরা জানার আগে জানতে তো হবে কি, আমরা কোনো কিছু যখন শুরু করি, যে কোনো সাবজেক্টে, তখন আমরা জানি আগে আগে সংজ্ঞাটা জানতে হয়, আগে আমাদেরকে ডেফিনেশনটা জানতে হয়। তাহলে টেন্স কি? টেন্স হলো কোনো কাজের সময় বা কাল। এই যে কাল কি, কাল হচ্ছে সময়। আর কোনো মানে টেন্স এক কথা হচ্ছে ক্রিয়ার কাল, তাহলে ক্রিয়াটা হচ্ছে সেই কাজটা। ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে সেই কাল, এবং কালটা হচ্ছে সেই সময়। মানে এক কথা ইংরেজিতে যদি বলা হয়, এক টাইম অফ এনি অ্যাকশন, টাইম অফ এনি অ্যাকশন, কোনো কাজের সময় বোঝাতে আমরা টেন্স ইউজ করি। এবার টেন্স দেখুন, এখানে এখানে তোমাদেরকে 3টে উদাহরণ দেওয়া আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে কি, আমি ভাত খেয়েছিলাম। একটা আছে কি, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাই, কিংবা আমি ভাত খাবো। এই যে আমি খেয়েছিলাম, আমি খাই, আমি খাবো, 3টে কি একই সেন্টেন্স? কোনো মতেই না। 3টে একই সেন্টেন্স কখনোই হতে পারে না। আমি খেয়েছিলাম মানে এটা তো হয়ে গেছে, হয়ে গেছে তো হয়ে গেছে, মানে এটা কি, এটা অতীত কাল। এবার যে বলছে আমি খাই বা আমি খাচ্ছি, আমি খাই মানে আমি কালকেও খেয়েছি, তার আগের দিনও খেয়েছি, আজকেও খাবো, গত আগামীকালকেও খাবো, তার পরের দিনও খাবো। মানে এটা এটা চলে আসছে ডেলি বেসিসে। এগুলো হচ্ছে বর্তমান কাল। তারপর এই যে একটা জিনিস কি, আমি ভাত খাবো বা আমি কোনো কিছু করব, মানে ভবিষ্যতের কোনো কথা বলছি, এখনো যেটা হয়ে ওঠেনি, সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। এই যে টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করে দিচ্ছি? টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করে দিচ্ছি। প্রথমত হচ্ছে টেন্স কাকে বলে আমরা জানলাম, কোনো কাজের সময়কে টেন্স বলা হয়, কোনো কাজের সময়কে বোঝানোর জন্য আমরা টেন্স ইউজ করি। এবং টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করি। কি কি? দেখো, প্রথমে হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপর হচ্ছে কি
তারপর হচ্ছে পাস্ট টেন্স, তারপর হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স আমরা দেখতে পাচ্ছি যে এখন এখন যা হচ্ছে বা নিয়মিত হয় বোঝাতে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি। যেমন এখানে বলছে আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই, তো এই যে আমি এখানে ইউজ করলাম আই ইট রাইস। আমাদেরকে জানতে হবে এটা কি আমি ভাত খাই, মানে আমি এটা ডেলি বেসিস। আমরা তো দুপুরে সবাই ভাত খাই, জানি তো আমরা কি দুপুরে ভাত খাই, কেউ সকালে খাই, যার যেরকম রুটিন। এই যে রুটিন বেসিসে আমরা কোনো কাজ করছি, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের পর্যায়ে পড়ে, মানে যেটা হয়ে যায়নি, যেটা নিয়মিত ভাবে হচ্ছে বা হয়। এবার হচ্ছে দ্বিতীয়ত দেখো পাস্ট টেন্স। পাস্ট টেন্স বলতে কি হচ্ছে, পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল, মানে আগে যা হয়ে গেছে, মানে যে কাজটা আগে হয়ে গেছে। এবার তুমি উদাহরণে এসো, একটু চেঞ্জ লক্ষ্য করতে পারবে আগের থেকে। সেটা হচ্ছে এখানে হয়ে গেছে কি আই এট রাইস। কি আই এট রাইস, প্রথমটাতে কি ছিল? প্রথমটাতে ছিল আই ইট রাইস। দ্বিতীয়টাতে কি আছে? আই এট রাইস। কোনো তো মানে বৈশিষ্ট্য আছে যে কেন চেঞ্জ হলো, কোনো তো কারণ আছে যে কেন চেঞ্জ হলো। ইটটা কেন ইট হলো না, কেন এট হয়ে গেল? এই যে এটা হচ্ছে ভার্বের রূপ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? আই। তারপরে কি ভার্ব কোনটা? এই ইট। তারপর কোনটা? তারপর অবজেক্ট কোনটা? রাইস। এই যে তিনটে পার্ট আমরা দেখতে পেলাম। আমরা আস্তে আস্তে ঢুকবো, সাবজেক্ট অবজেক্ট ভার্ব এগুলো আমরা আস্তে আস্তে জানবো। আজকে আমাদের বেসিক টেন্সের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হোক, আমরা আস্তে আস্তে সবকিছুতে যাব। এই যে আমরা দেখছি ভার্বের রূপটা চেঞ্জ হয়ে গেল, ইট থেকে এট হয়ে গেল, ডু থেকে ডিড হয়ে গেল, তারপর তো হেল্প থেকে হেল্প হয়ে গেল, ইট ইজ হলো। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে হেল্পটা প্রেজেন্ট টেন্সে ইউজ হয় ভার্বের প্রথম ফর্ম, ভার্বের যখন দ্বিতীয় ফর্ম ইউজ হয় তখন সেটা পাস্ট টেন্সে হয়ে গেল। তারপর যদি আমরা ফিউচার টেন্স ইউজ করি তখন সেখানে আমাদেরকে দেখতে হবে কি ফিউচার টেন্স কাকে বলে? পরে যা হবে, পরে যা হবে। যেমন এখানে বলছে আই উইল ইট রাইস, এখানে বলছে আই উইল ইট রাইস, মানে আমি ভাত খাবো। আমি ভাত খাইনি বা আমি ভাত খাচ্ছি না, আমি ভাত খাবো, যেটা ভবিষ্যতে হবে সেই সব বোঝাতে আমরা কি করি? আমরা প্রেজেন্ট এই ফিউচার টেন্স ইউজ করি। এখানে ভার্বের সাথে একটা হেল্পিং ভার্ব ইউজ করি, সেটা হচ্ছে উইল বা শ্যাল। আমরা আস্তে আস্তে যাব কোথায় কি, কোথায় শ্যাল ইউজ করব, কোথায় উইল ইউজ করব। এবার তোমরা দেখবে কি প্রতিটি, যেমন আমরা টেন্সকে কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে। বুঝতে পারছো তো সবাই? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে স্যার একটা প্রশ্ন আছে স্যার, আয়ের পরে সাধারণভাবে তো আমরা শ্যাল বসাই, এখানে আপনি বললেন আই উইল ইট রাইস, কেন স্যার? প্রথমত হচ্ছে শ্যাল উইল বসানো যাবে। এবার যখন দেখবে যে আয়ের পরে উইল বসিয়েছি শ্যালের পরিবর্তে, তার একটা কারণ আই উইল জোর দেওয়ার ক্ষেত্রে আমরা শ্যাল উইলের একটা ইন্টারচেঞ্জ করি। শ্যাল উইলের ক্ষেত্রে আমরা একটা ইন্টারচেঞ্জ করি। বোঝা গেছে? না স্যার বোঝা গেছে, কিন্তু আপনি তো বাংলাটা বললেন আমি ভাত খাবো, তা আই শ্যাল ইট রাইস। হ্যাঁ, তুমি এটা বেসিক ক্লাস, তো এখানে ধরো লিখতে লিখতে ধরো তখন তোমাকে যখন ডিটেলসে যাব তখন করানো যাবে। হ্যাঁ স্যার তাহলে এখানে হবে আমি ভাত খাবোই। হ্যাঁ, তুমি জোর দিয়ে বলতে পারো আই উইল, এটা ইন্টারচেঞ্জ হয়ে যায়। আই শ্যাল ইট রাইস। আর জোর না দিলে তো স্যার ওখানে শ্যালই হবে। হ্যাঁ, শ্যালই হবে এখানে ধরো। সেটাই। হ্যাঁ। এবার হচ্ছে প্রতিটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। প্রতিটা টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে ইনডিফিনাইট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। কতগুলো ভাগ? 4টে ভাগ। একটা হচ্ছে ইনডিফিনাইট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। যদি বলি প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। কি কি? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়? সেই সেই একই রকম ভাবে। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেল? এবার হচ্ছে প্রথম আমাদের যে প্রথম টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স বাংলায় আমরা বর্তমান কাল, আমরা বারবার পড়ে এসেছি, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। বর্তমানে কোনো ঘটমান কাজ, কোনো অভ্যাস, কোনো চলমান ঘটনা বোঝাতে আমরা কি প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। বর্তমানে কোনো ঘটমান কাজ, কোনো অভ্যাস বা কোনো চলমান ঘটনা বোঝাতে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি।
প্রেজেন্ট টেন্স কি? প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা বর্তমানে কি হয়, বর্তমানে ঘটে যাওয়া কাজ বা নিয়মিত অভ্যাস আমরা বোঝাই। এটি এমন কাজ যা এখন হচ্ছে, সব সময় হয় বা সত্য তথ্য প্রকাশ করতে সাহায্য করে। বোঝা গেল? যেমন হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই, আমি ভাত খাই। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য কি কোথায়? পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে। এগুলো আমরা জানবো আস্তে আস্তে কি কোথায় কোনটা কিভাবে আমরা ইউজ করছি। এই যে আমি ইউজ করলাম আই ইট রাইস, যদি আমি ইউজ করতাম হি, তাহলে কি হতো? সাবজেক্টের জায়গায় হি যদি ইউজ করতাম তাহলে ভার্বের জায়গায় হয়ে যেত ইটস রাইট। কেন হয়ে যেত? কারণ কি, ওটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। কোন টেন্সের ক্ষেত্রে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। আমরা আস্তে আস্তে ঢুকবো। বলছে বর্তমান সময়ের কাজ বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি, নিয়মিত অভ্যাস প্রকাশ করার জন্য আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি, সার্বজনীন সত্য বলতে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি, ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাতে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি। ক্লিয়ার? এবার বলছে প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগটাতে আমরা আসবো। প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ কি? প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলতে কি বলছি? বলছে বর্তমানে কোনো কাজ হয়, বর্তমানে কোনো কাজ হয়, প্রায় হয়, মাঝে মাঝে হয় বোঝাতে আমরা কোন টেন্স ইউজ করি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি। বর্তমানে কোনো কাজ হয়, প্রায় হয়, মাঝে মাঝে হয় বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি। এক কথায় বর্তমানে আমাদের কোনো অভ্যাস বোঝাতেও আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি। এবার আমরা জানবো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে মানে আমরা কোনো একটা সেন্টেন্স তৈরি করব, সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে তৈরি করব। কিভাবে? তো আমাদেরকে নিয়মটা জানতে হবে। প্রথম হচ্ছে আমাদেরকে সাবজেক্ট ইউজ করতে হবে, তারপরে ভার্ব ইউজ করতে হবে, তারপর হচ্ছে কোনো অবজেক্ট বা কোনো কমপ্লিমেন্ট ইউজ করতে হবে। অবজেক্ট থাকলে হবে, না থাকলেও হবে। বলছে সাবজেক্টের পরে ভার্ব। এখানে দেখো নিয়ম আছে প্লাস এস বা ইএস। এই এস বা ইএস যোগ করার একটা কি একটা রুলস আছে। সেটা কি? সেটা হচ্ছে সাবজেক্ট তুমি ইউজ করছো, সাবজেক্টটা তোমার কোন পার্সনে আছে সেটা দেখতে হবে। সাবজেক্টে তোমার কোন পার্সনে আছে বা কোন বচনে আছে সেটাও তোমাকে দেখতে হবে। সাবজেক্ট যদি ইউজ করো, ধরো আই ইট রাইস, আই প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, সি প্লেজ ফুটবল, দে প্লে ফুটবল। এই যে আই প্লে, ইউ প্লে, দে প্লে, কিন্তু এক জায়গাতে প্লেস হয়ে গেছে, এস বাই এস যোগ হয়েছে। কেন হয়েছে? কারণ কি, আমাদেরকে দেখতে হবে এই পৃথিবীতে আমি, আমরা, তুমি, তোমরা, মানে আমি মানে আই, আমি, আমরা, উই, উই মানে আমরা, তাহলে আই উই ফার্স্ট পার্সন, এই দুটো হচ্ছে ফার্স্ট পার্সন। তারপর হচ্ছে তুমি তোমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, তাহলে তুমি তোমরা, এই দুটো হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এই দুটোকে বাদ দিয়ে পৃথিবীতে আর যত কিছু আছে সব কিছুই হচ্ছে থার্ড পার্সন। তুমি একটা গাছের উদাহরণ দাও, গাছটাও থার্ড পার্সন। তুমি একটা ঘরের উদাহরণ দাও, ঘরটাও হচ্ছে থার্ড পার্সন। তুমি হাওয়া বাতাস এই ওই যা কিছুর উদাহরণ দেবে, সবগুলো হয়ে যাবে কি? সবগুলো হয়ে যাবে থার্ড পার্সন। এবার তোমাকে জানতে হবে পার্সনের দুটো ভাগ, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। যদি তুমি থার্ড পার্সন ইউজ করছো, সেটা যদি তুমি একজনের ক্ষেত্রে ইউজ করছো বা একজনকে বোঝাচ্ছ বা একটি জিনিসকে বোঝাচ্ছ, তখন সেটা হয়ে যাবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর সেই থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রেই ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। সেই থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রেই ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। যেমন এটা এখানে আছে সি, সি প্লেজ ফুটবল। সি মানে কি? সে মানে হচ্ছে থার্ড পার্সন, আমি, আমরা, তুমি, তোমরা নও। বোঝা গেল? এবার চলে আসি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। হ্যাঁ, এগুলোতে আমরা আসবো, নেগেটিভ এবং কোশ্চেন কিভাবে তৈরি করব, এগুলোতে আমরা যখন ডিটেলসে যাব তখন আমরা এগুলোতে আস্তে আস্তে আসবো। যেমন হচ্ছে কি আই ডু নট প্লে, এটা কোন সেন্টেন্স? আমি খেলি না। যেখানে না বাচক শব্দ থাকবে সেটাই নেগেটিভ হয়ে যাবে, যেখানে হ্যাঁ বাচক শব্দ থাকবে সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে, অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? তারপর হচ্ছে কোশ্চেন চিহ্ন, যেখানে তুমি জানতে চাইবে ডু ইউ প্লে, তুমি কি খেলা করো, তুমি কি খেলো? হ্যাঁ আমি খেলি, তুমি কি খেলা করো? যখন জানতে চাইবে তখন সেটা হয়ে যাবে কি? সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেই এইসব খেলা এগুলো আমরা জানবো আস্তে আস্তে কিভাবে তৈরি করবো। সাবজেক্ট ডু, ডু, ডাজ, নট, ভার্ব কিভাবে কোথায় ইউজ করব, কোথায় ডু ইউজ করব, কোথায় হ্যাঁ বলে দিই। ডু, যেমন ডু এবং ডাজ, আমি বলছি ডু এবং ডাজ দুটো, এই দুটো তো ভার্ব।
এই ডু এর শেষে কোনো ইএস ই বা এস যোগ হলো না, কোথায় ডু ইউজ করবো, কোথায় ডাজ ইউজ করবো, সেটাও একই রকম। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন কোনো সাবজেক্ট হয়ে যাবে তখন ডু এর শেষে ডাজ হয়ে যাবে। বোঝা গেল? তারপর হচ্ছে হ্যাঁ স্যার। প্রেজেন্ট। স্যার বলছি একটু আস্তে, আর একটু 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 খুব একটু আস্তে বললে ভালো হয় স্যার। মানে ভয়েস আসতে, শব্দ আসতে না স্পিড? না, তাহলে স্পিড স্পিডে স্পিডটা একটু স্পিডে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সরি। হ্যাঁ, এবার আমরা চলে আসি। একটু থেমে থেমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা জানলাম। এবার 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় এখানে কি লেখা আছে দেখো, লেখা আছে চলমান বর্তমান কাল, মানে যে কাজটা চলছে, যে কাজটা চলছে। বলছে এই টেন্স দিয়ে বোঝায় এই টেন্স দিয়ে বোঝায় যে কাজটি এখনই চলছে বা এই মুহূর্তে ঘটছে। বিভিন্ন রকমের ডেফিনেশন আছে, আমরা আস্তে আস্তে জানবো। এটা যেহেতু বেসিক ক্লাস, আমরা চলে যাচ্ছি পড়তে পড়তে, বুঝতে বুঝতে। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কি বলছে? প্রেজেন্ট হচ্ছে বর্তমানে কোনো কাজ চলছে, বর্তমানে কোনো কাজ ঘটছে বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। বোঝা গেল? এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন এখানে দেখো লেখা আছে। প্রথমে আছে সাবজেক্ট, সাবজেক্টের পরে প্লাস অ্যাম, ইজ, আর, প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। যদি তোমাকে বলা হয় যে আমি পড়ছি, আমি পড়ছি, তাহলে আই অ্যাম রিডিং, আই অ্যাম রিডিং। দেখো আই কি হলো? সাবজেক্ট। অ্যাম বসলো, যে কোনো একটা বসবে, অ্যাম ইজ আর এর মধ্যে। অ্যাম শুধুমাত্র আয়ের পরেই বসে, অ্যাম শুধুমাত্র আয়ের পরেই বসে। তারপর হচ্ছে কি হচ্ছে, ভার্বের সাথে আইএনজি আমরা যোগ করলাম। ভার্বের সাথে কি যোগ করলাম? আইএনজি। রিড হচ্ছে ভার্ব, রিডের সাথে আইএনজি রিডিং। সেই এই 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 যে গঠন, এই গঠনটাই বোঝাচ্ছে যে কোনো একটা কাজ চলছে, কোনো একটা কাজ চলছে। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে আমি পড়ছি। সেই কাজটা কি? আমি পড়ছি। তারপরে দেখো, তারপরে উদাহরণটা কি? দে আর প্লেয়িং, দে আর প্লেয়িং। এই যে দে এর পরে আর কেন বসলো? দে এর পরে আর কেন বসলো? কারণ দেটা হচ্ছে প্লুরাল ফর্ম, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। বোঝা গেল? থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সেই জন্য দে এর পরে আর বসলো। এবার হচ্ছে, তারপর আরেকটা উদাহরণ হচ্ছে শি ইজ রাইটিং। তোমাকে প্রথমে যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স পড়াচ্ছিলাম তখন বললাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনটা? বলছে আমি, আমরা, তুমি, তোমরা। এই চারটে জিনিস বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সবগুলোই কি? সবগুলোই থার্ড পার্সন। এবার হচ্ছে সেই সেই সব জিনিসগুলোর মধ্যে যদি আমি একটা জিনিসকে বুঝি বা একজনকে বলি, সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন। আর যদি একের বেশি জনকে বলি, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এবার যখন সাবজেক্ট যখন প্লুরাল নাম্বার হয়ে যাবে তখন তারপরে কিন্তু আর বসবে, তারপরে কিন্তু আর বসবে। সেই জন্য বলছে দে আর, উই আর স্টাডিং। এবং যদি সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে যায় তখন কিন্তু ভার্বের মানে তখন কিন্তু এই সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে সেটা হচ্ছে ইজ বসবে। ইজের পরে তখন হয়ে যাবে রাইট প্লাস আইএনজি, রাইটিং, মানে সে লিখছে। রাইট মানে কি? লেখা, সে লিখছে। বোঝা গেল? এবার আমরা নেক্সট পার্টে যাই। নেক্সট পার্ট কি? এবার এগুলো তো আস্তে আস্তে আমরা ঢুকবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস নেগেটিভ কোশ্চেন কি জিনিস, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, এগুলো তো জানি যে হ্যাঁ বাচক কোনো শব্দ সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, না বাচক কোনো শব্দ থাকলে সেটা হচ্ছে না নেগেটিভ। যেমন সি ইজ নট স্লিপিং, সি ইজ স্লিপিং, সে ঘুমোচ্ছে। আই অ্যাম স্লিপিং, আমি ঘুমোচ্ছি। এগুলো কি? এগুলো হচ্ছে হ্যাঁ বাচক। সি ইজ নট স্লিপিং, সে ঘুমোচ্ছে না। আই অ্যাম নট স্লিপিং, আমি ঘুমোচ্ছি না। এগুলো হচ্ছে না বাচক শব্দ। তারপর হচ্ছে কি, এখানে বলছে আর ইউ কামিং, তুমি কি আসছো? আর ইউ কামিং, তুমি কি আসছো? এগুলো হচ্ছে, এইগুলো আস্তে 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 তোমাদেরকে বোঝাবো যে ভার্বটা কেন আগে এলো, ভার্বটা কেন আগে এলো, সাবজেক্টটা কেন পড়ে গেল। বোঝা গেল? এগুলো আস্তে আস্তে তোমরা জানবে। যেমন অ্যাম, ইজ, আর, এটা হচ্ছে কোশ্চেনের ফর্ম। কিভাবে আমরা একটা কোশ্চেন তৈরি করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। অ্যাম, ইজ, আর প্রথমে বসবে, তারপরে প্লাস, এটা তারপরে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব উইথ আইএনজি। যেমন আর ইউ কামিং, ইজ হি প্লেইং, সে কি খেলছে? ইজ হি প্লেইং, সে কি খেলছে? অ্যাম আই ডিস্টার্বিং, আমি কি তোমাদেরকে ডিস্টার্ব করছি?
তো সে এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি? বলছে বর্তমানে কোনো কাজ খালি এই জাস্ট হয়েছে, মানে কোনো কাজ শুরু হয়েছিল এবং সেই কাজটি সবে মাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল বা তার প্রভাব এখনো বর্তমান। তার প্রভাব এখনো বর্তমান। যেমন ধরো আমাদের ক্ষেত্রে মাঝে মধ্যে হয়, ধরো আমার জেঠু আছে, আমি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম দুপুর বেলায়, খাওয়া দাওয়া করে আমি জেঠুর বাড়িতে গেলাম, জেঠুর বাড়িতে দেখি দেখি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে। তখন জেঠিমা বললো, কিরে মলয়, তাহলে বস খেয়ে নে। তখন আমি কি বলি, এই না না, আমি আই হ্যাভ জাস্ট ইটেন, আমি এই মাত্র খেলাম। এই যে আমি এই মাত্র খেলাম মানে কি, কাজটা হয়েছে কিন্তু তার প্রভাবটা এখনো বর্তমান আছে। কাজটা হয়েছে কিন্তু তার প্রভাব এখনো বর্তমান আছে। সবাই মিলে খাচ্ছে, যতই হোক মাংস ভাত খাক আর এই খাক, কিন্তু আমার তো পেট ভর্তি, আমি তো খেতে পারবো না। তুমি না না না, আই হ্যাভ জাস্ট ইটেন, আমার জন্য লিখে দাও, রাতে খেয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে কি বোঝো? বর্তমানে কোনো কাজ এই সবে মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান, তো তার ফল এখনো বর্তমান বা প্রভাব এখনো রয়েছে। এটা তো এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা তৈরি করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করার জন্য আমরা গঠনের যে দিকে যাব, কিভাবে তৈরি করব? প্রথমে হচ্ছে সাবজেক্ট দেব, সব ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাভ প্লাস হ্যাভ কিংবা হ্যাজ, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব। এই যে তোমাকে বললাম টেন্সটা কেন শুরু করেছে, টেন্সের মধ্যে অনেক কিছু আছে। এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের থার্ড ফর্ম, ভিতরি, কি ভিতরি হবে? যেমন ধরো তুমি ডু ইউজ করলে, ডুটা হচ্ছে ভার্বের প্রথম ফর্ম, ডু এর পরে সেকেন্ড ফর্ম কি এলো? ডিড এলো। ডিডটা কোথায় ইউজ করবো? আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করব। তারপরে ডিডের পরে আমরা কি করব? থার্ড ফর্ম কি? ডান। ডানটা আমরা কখন ইউজ করবো? পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করব। ডু, ডিড, ডান, এটা হচ্ছে ভার্বের তিনটে ফর্ম। একটা হচ্ছে ফার্স্ট ফর্ম হচ্ছে কি? ডু, ডু এর তিনটে ফর্ম, ডু হচ্ছে ডু, তারপর হচ্ছে ডিড, তারপর হচ্ছে ডান। তারপর ধরো তুমি কোনো কিছু ইউজ করলে, যেমন ধরো ইট, এট, ইটেন, ইট, এট, ইটেন, এই যে তিনটে ফর্ম। তাহলে এই আমাদেরকে এগুলো আস্তে 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 আমরা জেনে নেবো, সবকিছু জানবো আস্তে আস্তে। বলছে ওই জন্য আমি টেন্সটা দিয়ে প্রথমে শুরু করি, কি টেন্সের মধ্যে সবকিছু আছে, যাতে আমাদের মধ্যে যে একটু মানে একটু সন্দেহ ইংলিশ নিয়ে, সেটা যাতে দূর হয়ে যায়। এখানে যেমন উদাহরণ আছে কি, আই হ্যাভ ইটেন, দেখো সাবজেক্ট দিলাম, তারপরে হ্যাভ দিলাম, তারপরে ইটেন দিলাম, আমি হ্যাজ কেন দিলাম না? আমি হ্যাজ কেন দিলাম না? তার একটাই কারণ, কারণ এখানে হচ্ছে কি, হ্যাভ আর হ্যাজ এর মধ্যে আমরা একটা ইউজ করতে পারবো। এবার হ্যাভ কেন ইউজ করলাম পার্টিকুলারলি? কারণ এখানে আই আছে। আমরা জানি যে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই আমরা হ্যাজ ইউজ করি, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করি। যে সেই যেমনটা আমরা দ্বিতীয় উদাহরণে দেখতে পাচ্ছি যে সি হ্যাজ গন টু স্কুল, সি হ্যাজ গন টু স্কুল, এখানে হ্যাজ ইউজ করলাম। আবার পরেরটাতে দেখতে পাচ্ছি দে হ্যাভ ফিনিশড ওয়ার্ক, তারা তাদের কাজ শেষ করে দিয়েছে, সমাপ্ত করেছে। তাহলে দে হ্যাভ, আমি শুধু বললাম যে থার্ড পারসন সিঙ্গুলারের না, সিঙ্গুলারের ক্ষেত্রেই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাজ ইউজ করব, শুধুমাত্র হ্যাজ ইউজ করব। বোঝা গেল? এবার চলে আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বুঝতে পারলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারলাম, তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও বুঝতে পারলাম। এবার হচ্ছে প্রেজেন্ট টেন্সের শেষ ভাগ, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য দেখো একটা কত সুন্দর ভাবে লাইন তৈরি করেছি। প্রথমে হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়েছিল, সেটা এখনো চলছে। কোনো কাজ অতীতে শুরু হয়েছিল, এখনো চলছে। এবং আমরা যখন কথাবার্তা বলছি, যখন তোমার সাথে আমি আলোচনা করছি, তখনও সেই কাজটা চলছে। মানে কি? মানে অতীতে কোনো কাজ শুরু হয়েছিল, সেটা যখন দীর্ঘদিন ধরে এখনো চলে আসছে, সেই সব টেন্স, সেই সব কাজে মানে কাজের সময় বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। বোঝা গেল? অতীতে কোনো কাজ শুরু হয়েছিল, সেই কাজটা এখনো চলছে, আমাদের উপস্থিতিতে চলতে পারে বা আমাদের অনুপস্থিতিতে চলতে পারে, কিন্তু এখনো চলছে, সেই সব কাজের সময় বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এবার হচ্ছে আমরা তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন দেখলাম, কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস যে কোনো অবজেক্ট কিংবা যে কোনো জিনিস হলেই হলো।
সাবজেক্ট প্লাস ভার্ব দেখলাম। তারপরে দেখলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে দেখলাম সাবজেক্ট প্লাস হ্যাভ কিংবা হ্যাজ, তারপর হচ্ছে ভার্বের কি, ভার্বের থার্ড ফর্ম। তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তারপর হচ্ছে কি হচ্ছে, তারপরে ভার্বের সাথে আইএনজি। যেমন হচ্ছে কি আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, এই যে আই, তারপর হচ্ছে হ্যাভ বিন, তারপরে স্টাডিং, তারপরে ফর, তারপর 2 আওয়ার্স। আমার এখানে একটা পয়েন্ট আছে যে আমরা সিন্স এবং ফর কোথায় ইউজ করব আমরা বোঝাচ্ছি। বলছে প্রথমে আগে গঠনটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন, তারপর হচ্ছে ভার্ব উইথ আইএনজি। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন, তারপর হচ্ছে ভার্ব উইথ আইএনজি। সাবজেক্ট কি আই, তারপরে কি বসালাম হ্যাভ বিন। আমি আগে একবার বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসবে, সেই জন্য পরেরটাতে দেখো ইট হ্যাজ বিন, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ইট হ্যাজ বিন রেনিং, ওখানে দেখো আই হ্যাভ স্যার বিন, তাহলে আইটা কি? আইটা হচ্ছে আই ফার্স্ট হ্যাভ, পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা ঠিক। আইটা হচ্ছে ফার্স্ট, আমি প্রথমে বললাম যে আমি, আমরা, তুমি, তোমরা। এই যে আমি হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তুমি হচ্ছে। স্যার ফর আর সিন্সের মধ্যে পার্থক্যটা কি আছে? পরের সেন্সের মধ্যে আমি আসছি, এইটুকু তোমার বুঝতে পেরেছো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আমি আসছি, বলছি। হ্যাঁ, তাহলে হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এগুলো বুঝতে পারলে। এবার হচ্ছে সিন্স এবং ফরের সাথে চলে এসো। সিন্স এবং আমরা ছোটবেলা থেকে যখন টেন্স করেছি তখন আমাদের মাথার মধ্যে একটা সন্দেহ বারবার বা একটা ডাউট বারবার মাথাতে ক্লিক করতো, সেটা কি স্যার সিন্স কোথায় ইউজ করব, স্যার ফর কোথায় ইউজ করব। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, স্যার আই হ্যাভ বিন রিডিং পিরিয়ড ফর, অফ টাইম, হ্যাঁ পিরিয়ড অফ টাইম স্যার ফর। হ্যাঁ একদম একদম একদম। তাহলে সিন্স আমরা কখন ইউজ করব, যখন কোন একটা পয়েন্ট নির্দিষ্ট অফ টাইম, সময়, কোন একটা পয়েন্ট পয়েন্ট অফ অফ টাইম, টাইম। ভেরি গুড, কোন একটা পয়েন্ট অফ টাইম বোঝাবো তখন আমরা সিন্স ইউজ করব। আর যখন একটা পিরিয়ড অফ টাইম বা কোন একটা সময়, একটা ধরো দীর্ঘ সময় ধরে চলছে কিন্তু সেটা কোনো পয়েন্ট নেই, বা এই সময় ধরে শুরু হয়েছে, এই সময় তো ঘন্টা চলেছে, বলছি না, তখন সেসব ক্ষেত্রে আমরা ফর ইউজ করবো। যেমন এখানে বলছে আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, এই 2 আওয়ার্স কোন একটা পয়েন্ট অফ টাইম নয়, 2 ঘন্টা যে কোনো সময় হতে পারে। হ্যাঁ 2 পিরিয়ড ঘন্টা, অফ টাইম এটা। হ্যাঁ একটা পিরিয়ড অফ টাইম, সেই জন্য আমরা এখানে ইউজ করছি ফর। আবার সিন্স ইউজ করছি কি কারণে বলছি ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি পড়ছে। এবার সকাল বলছি স্যার সকাল তো অনেক সময়ের ব্যাপার, সকাল তো না, নির্দিষ্ট নির্দিষ্ট সময় থেকে। হ্যাঁ দিনের মধ্যে কটা মর্নিং আছে, দিনের মধ্যে একটা একবারই, মর্নিং, একবার একটা নির্দিষ্ট একটা সময় থেকে হচ্ছে। একদম একটা দিনে একটা মর্নিং, সেই জন্য বলছে সিন্স মর্নিং, সকাল থেকে আমি পড়ছি। তারপরে ধরো তুমি বললে যে আমি এই বাড়িতে কি 10 বছর ধরে মানে বাস করছি। এই 10 বছর, এই 10 বছরটা হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম, কিন্তু তুমি যদি একটা নির্দিষ্ট সাল দিয়ে দাও যে আমি 2000 সাল থেকে এখানে থাকছি, তখন এটা হয়ে যাবে সিন্স, কেন একটা পয়েন্ট অফ টাইম। 2010। ভেরি গুড। আর যখন বলবো যে কি, যখন বলবো যে 10 বছর 5 বছর, তখন সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে ফর। বোঝা গেল? ফর। হুম। এবার নেক্সট চ্যাপ্টার আমরা তাহলে পাস্ট প্রেজেন্ট টেন্স ক্লিয়ার হলো। আপাতত আমরা আস্তে আস্তে সব ডিটেলসে ঢুকবো, সব বোঝাবো, চাপ নেবে না কেউ। যেখানে অসুবিধা হবে আমরা পরের ক্লাসে, পরবর্তী ক্লাসে যখন আমরা ডিটেলসে বোঝাবো সব বোঝাবো। বলছে এবার বলছে কি চ্যাপ্টার 2 পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি, অতীতকাল। আমি আগে বলেছি অতীতে ঘটে যাওয়া কোনো কাজ বা কোনো সম্পূর্ণ ঘটনা বা পুরনো অভিজ্ঞতা বোঝাতে কি পাস্ট টেন্স ব্যবহৃত হয়। তখন পুরনো অভিজ্ঞতা বোঝাতে আমরা পাস্ট টেন্স ব্যবহার করি। মানে অতীতে কোনো ঘটনা ঘটে গেছে, কোনো ঘটনা হয়ে গেছে, কোনো কিছু সম্পূর্ণ হয়ে গেছে বা পুরনো কোনো অভিজ্ঞতা বোঝাতে আমরা পাস্ট টেন্স ইউজ করি। এবার বলছে পাস্ট, ওখানে আমরা কি বললাম প্রেজেন্ট, প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। পাস্ট প্রেজেন্ট টেন্সের দেখলাম 4টি ভাগ, পাস্ট টেন্সের ক্ষেত্রে একই রকম ভাবে 4টি ভাগ। প্রথমটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স। ভেরি গুড, ভেরি গুড। এবার বলছে গঠনটা আমাদেরকে জানতে হবে সবকিছুরই, কিন্তু তার আগে আমাকে জানতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স কি। ইয়েস, তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে আমাকে জানতে হবে। বলছে কখন, বলছে কি
কোনো কাজ সম্পূর্ণ হয়েছে, কোনো সম্পূর্ণ কাজ বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে ঐতিহাসিক কোনো ঘটনা যদি আমরা উল্লেখ করি, সেই সব ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। এই পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মানে প্রায়শই আমরা কি ইউজ করি, প্রায় ধরে ইউজ করি ইয়েস্টারডে, লাস্ট উইক, এগো, এগুলো বোঝাতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ইউজ করি। চিনিবার এবার উপায় ব্যবহার করতে স্যার, পারি। এক মিনিট, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, স্যার, ঐতিহাসিক কোনো ঘটনা তো সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, তাহলে আপনি পাস্ট ইনডিফিনাইট বলছেন তো এটা? ঐতিহাসিক কোনো ঘটনা হয়ে গেছে, ধরো হিরোশিমা নাগাসাকিতে বোম বাস্ট হয়ে গেছে, এটাই এখনো হচ্ছে। স্যার, ঐতিহাসিক ঘটনা ভারত 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছে, এটা তো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটই করি, মানে ঐতিহাসিক যত ঘটনা সব তো প্রেজেন্ট ইনডিফিনাইটই হয়, এটাই তো না, জানতাম। যদি ধরো পাস্ট বলো, মানে কি অতীত, অতীতে হয়ে ঠিক গেছে আছে। ঘটনাটা, প্রেজেন্ট কিন্তু রিলেটেড Past স্যার, এর স্বাধীনতাও তো অতীতে হয়ে গেছে, তাহলে কেন প্রেজেন্ট ইনডিফিনাইট করি? কোনটা কোনটা? স্বাধীনতা, ভারতবর্ষ স্বাধীনতাও তো অতীতেই লাভ করেছে, তারপরেও কেন প্রেজেন্ট ইনডিফিনাইটে করি? না, সে পলাশের যুদ্ধও তো হয়ে গেছে, তারপরেও কেন প্রেজেন্ট ইনডিফিনাইটে পলাশির বলা যুদ্ধ হয়? যদি বলে পলাশির যুদ্ধ হয়ে গেছে, ধরো পলাশির যুদ্ধ অকার্ড কত সালে, এত সালে, সাল তুমি ফেলতে অকার্ড হয়ে গেছে, পাস্ট টেন্স তুমি ইউজ করলে এখানে। অতীতে কোনো কাজ সম্পূর্ণ মানে কোনো কাজ হয়ে গেছে, অতীতে কোনো অভ্যাস, এসব বোঝাতে তোমার পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করো। এবার হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে চলো আমরা গঠনে যাই একটু, চলো আমরা গঠনে যাই, আস্তে আস্তে আমরা সবকিছু জানবো। সেটা হচ্ছে কি, এখানে দেখলাম, এখানে আরেকটা জিনিস আছে, এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে অতীতের অভ্যাস। অতীতের অভ্যাস যেমন আমরা বর্তমানের অভ্যাস দেখলাম না, যে আমি সকালবেলায় ঘুম থেকে উঠি, আমি দুপুর বেলায় ভাত খাই, এগুলো আমাদের অভ্যাস বর্তমানের। সেরকম যে অতীতের অভ্যাস, আমি স্নান করতে যেতাম, বা আমি ধরো ক্রিকেট খেলতাম, আমি ভাত খেতাম, এইসব ইউজ করার জন্য অনেক কিছু আছে, তোমাদেরকে সব আস্তে আস্তে বোঝাবো সবকিছু। প্রথমে আগে গঠনটা দেখো, গঠনটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের হচ্ছে কি পাস্ট পার্টিসিপেল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভার্বের পাস্ট পার্টিসিপেল। V2 পাস্ট পার্টিসিপেল হচ্ছে থার্ড ফর্ম হয়ে গেল ওটা। সাবজেক্ট হ্যাঁ, প্লাস প্লাস ভার্বের সাবজেক্ট। পাস্ট ফর্ম V2 বলছে কি সব সাবজেক্টের সাথে একই পাস্ট ফর্ম ব্যবহার করা হয়। যেমন ধরো তোমাকে বললাম ডু, ডিড, ডান, এই ডিডটা হচ্ছে গো ভার্বের এন্ড ডান। সেকেন্ড, আই ডিড ইট, ইয়েস। যেমন ধরো আপার প্রাইমারি যখন ক্লিয়ার করে দিলে, আপার স্যার প্রাইমারি কি করে দিলে, হ্যাঁ স্যার বলছি যে এই প্রশ্নটা আমারও, যে হিস্টোরিক অর গ্রাফিক প্রেজেন্ট বোঝাতে ধরেন আলেকজান্ডার রাশে শাপন দ্য এনিমি, যদি এটা মানে একটা হিস্টোরিক, একটা এটা তো রাষ্ট্র হবে না, মানে সেটাই আমার প্রশ্নটা। একটু দিদি যেগুলো চিরসত্য হয়ে গেছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট। হ্যাঁ, আর যেটা অতীতে সেগুলো হচ্ছে পাস্ট। হ্যাঁ স্যার আমি একটা বলছি, আমি যে ধারে টেন্স শিখেছি, বলছি 1947 সালে হয়তো ভারত স্বাধীন হয়। এটা হবে, হ্যালো, কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা তো হিস্টোরিক ঘটনা, এটা তো কিন্তু তুমি তো সেই দিনটাকে এখনো সেলিব্রেট করো না। ধরো আমি বলছি ইন্ডিয়া গেটস ইন্ডিপেন্ডেন্স ইন দিস ইয়ার, বলি না, তুমি কিন্তু ইয়ারটাকে তুমি মেনশন করছো, তারপর তুমি ধরো একটা প্রেজেন্টে রিলেট করছো, প্রেজেন্টে কি হ্যাঁ মনে হচ্ছে কি আজকে যখন সেলিব্রেট করছো, হ্যাঁ মনে হচ্ছে আজকে হচ্ছে। না স্যার আমি একটা কথা বলছি, 1947 সালে ভারত স্বাধীনতা হয়, এখানে হয় আছে, তাহলে এটা আমাদের প্রেজেন্ট টেন্স। আর দেখো যদি বলে কিছু কিছু 1907 শোনো, শোনো বলছি যে স্বাধীনতা হয়ে গিয়েছিল, তাহলে এটা শোনো, পাস্ট টেন্স। মানে ললে লাম তোতে সাম থাকলে তো পাস্ট ইনডিফিনিট হয়, আর হচ্ছে 29 তো এই ওই যুক্তি থাকলে তো প্রেজেন্ট হয়। বুঝতে পারলাম, বলো একবার ক্লিয়ার করে। এতে একটু খটকা লাগছে আপনি যেটা বলছেন। দেখো আমি কিছু যে আর টেন্স ব্যতিক্রম থেকে থাকে না, কিছু ব্যতিক্রম থাকে, কিছু ব্যতিক্রম স্যার আমার থাকে, কথা এগুলো শোনা না। আস্তে হ্যালো, আস্তে আমরা সব জানতে পারবো। হ্যাঁ ওই আমার কথাটা একবার শুনেন। হ্যাঁ বলছি 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা হয়, তাহলে এখানে হর্ষাই 29 তো এই ওই যুক্তি থাকলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। যদি বলা হয় 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা হয়ে গিয়েছিল, তাহলে এটা পাস্ট টেন্স। হ্যাঁ অবশ্যই, যখন তুমি যেভাবে তুমি ইউজ করবে আর কি, এটাই তো বলা হচ্ছে ঐতিহাসিক ঘটনা যেটা হয়ে গেছিল। ধরো কোন একটা ঐতিহাসিক ঘটনা হয়ে গেছিল, তুমি যেটা প্রেজেন্ট টেন্সের ইঙ্গিতে বা প্রেজেন্ট টেন্স রিলেটেড তুমি ইউজ করো, তখন তোমার প্রেজেন্ট টেন্স হয়ে যাবে ইন্ডিয়া গেটস ইন্ডিপেন্ডেন্স ইন দিস ইয়ার। যখন তুমি সেলিব্রেট আমি করবে 15ই আগস্ট। হ্যাঁ, ওটাই। হুম, তো এই যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনটা দেখলে তো, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম V2,
সেটা আর হচ্ছে যেমন, সাবজেক্ট। হ্যাঁ ওই যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আই গো টু স্কুল, এখানে হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল, কারণ গো ওয়েন্ট গন, গো এর আই ওয়েন্ট প্রেজেন্ট টু, কমপ্লিট। আমি কলকাতা গিয়েছিলাম। হ্যাঁ, একই রকম দে প্লেড রাজীব, ক্রিকেট, দে প্লেড দেবেন ক্রিকেট, এক তাহলে কথা তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো। স্যার আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, দে প্লেড ক্রিকেট, তাহলে দে প্লে, এই যে প্লে থেকে প্লে হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ইউজ করব। আর প্লেড হয়ে গেল পাস্ট ফর্ম ভি3, প্লের আবার থার্ড ফর্ম হচ্ছে প্লেড, মানে প্লেড। তো আমরা কি করি, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্মটা আমরা ইউজ করি। কোন টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। বোঝা গেল? তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, একই ব্যাপার, নেগেটিভ কোশ্চেন এগুলো সব আমরা আস্তে আস্তে আসবো। সে একই জিনিস, কিছু যেখানে কোনো হ্যাঁবাচক শব্দ থাকবে অ্যাফার্মেটিভ বা অ্যাজারটিভ, যেখানে নাবাচক শব্দ থাকবে সেটা হচ্ছে কি নেগেটিভ। আর যদি কোশ্চেন চিহ্ন করি তখন ভার্বটা আগে চলে আসবে। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? ডিড সি ইট, সে কি খেয়েছিল? সি এট হতো, এবার এটটা পাস্ট ফর্মের জন্য তুমি ডিড ইউজ করলে। এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স, যেমন নেগেটিভ, কোশ্চেন মানে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ কিভাবে আমরা ইউজ করব। তারপরে চলে আসবো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি চলে আসবো, 2 নম্বর ফর্ম পাস্ট টেন্সের, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, যেমন আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে চলমান বর্তমান, আর এটা হচ্ছে চলমান অতীত, মানে অতীতকালে কোনো ঘটনা চলছিল। অতীতকালে কোনো ঘটনা চলছিল বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। অতীতকালে কোনো ঘটনা চলছিল বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। কি বলছে যে এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করব কিভাবে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম যে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্ব উইথ আইএনজি। এবার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কি হয়ে যাচ্ছে, ওই অ্যাম ইজ আর যেটা আছে ওটা হচ্ছে ওয়াজ ওয়ারে পরিণত হচ্ছে, দিয়ে ভার্বের সাথে আইএনজি। যেমন হচ্ছে এখানে বলছে আই কিংবা সি কিংবা হি, তারপর হচ্ছে ইট, এগুলো হচ্ছে সাবজেক্ট। এই থার্ড এগুলো হচ্ছে কি, যখন সিঙ্গুলার নাম্বার ইউজ করব তখন হয়ে যাবে। এইখানে কিন্তু একটু আলাদা, ওখানে কি হয়েছিল, আয়ের পরে অ্যাম বসছিল, এখানে আয়ের পরেও ওয়াজ বসবে, ইটের পরেও ওয়াজ বসবে, তারপরে সি এর পরে ওয়াজ বসবে, হি এর পরে ওয়াজ বসবে। এখানে সিঙ্গুলার নাম্বার হলেই ওয়াজ, আর প্লুরাল নাম্বার হলেই কি, সাবজেক্ট যখন প্লুরাল নাম্বার হয়ে যাবে তখন ওয়্যার, আর সাবজেক্ট যখন সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে তখন ওয়াজ। বোঝা গেল? সাবজেক্ট যখন সিঙ্গুলার নাম্বার ওয়াজ, সাবজেক্ট যখন প্লুরাল নাম্বার তখন ওয়্যার। যেমন এখানে বলছে আই ওয়াজ রিডিং অ্যাট, কখন, 5 PM ইয়েস্টারডে, আমি কালকে 5টার সময় গতকালকে কি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। এবার পরেরটাতে দেখো, দে ওয়ার প্লেইং হোয়েন আই কেম, যখন আমি এসেছিলাম তারা খেলছিল। তাহলে এটা কি, প্রথমে হচ্ছে দে হয়ে গেল, তার প্লুরাল, সাবজেক্ট কি আছে প্লুরাল, ওই জন্য ওয়ার ইউজ করলাম, আর সাবজেক্ট সিঙ্গুলার আই, সেটা ওয়াজ ইউজ করলাম। তারপরটাতে দেখো সি ওয়াজ, সি তারপর ওয়াজ, সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। এবার সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ, আর প্লুরাল নাম্বার হলে ওয়ার। বোঝা গেল? এবার হচ্ছে চলে আসি আমরা কি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স বলছে যখন অতীতে যখন দুটি কাজ হয়েছিল, এটা খুব ভালো জিনিস, ভালো করে মাথা রাখবে, এখানে বেশি খটকা লাগে আর কি। বলছে যখন অতীতে দুটি কাজ হয়েছিল, এবার দেখতে হবে যে দুটি কাজ, যে কাজটি আগে ঘটেছিল সেটাকে আমরা কি বলবো, পাস্ট পারফেক্ট টেন্সে রাখবো, যে কাজটি পরে ঘটেছিল সেটাকে আমরা পাস্ট ইনডেফিনাইটে বলবো। বলছে পাস্ট পারফেক্ট টেন্স, অতীতে দুটি কাজ ঘটেছিল, দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যেটি পরে ঘটেছিল সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। আমরা যখন স্কুলে পড়তাম বারবার একই জিনিস শুনেছি, রোগীটি কি, ওই ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, স্টেশনে পৌঁছাবার আগে ট্রেনটি চলে গেল। এই যে বারবার আমরা শুনেছি এগুলো, সেই জিনিসগুলো আবার আসছে, সেগুলো আমাদেরকে জানতে হবে যে অতীতে দুটি ঘটনা ঘটেছিল, দুটির মধ্যে যে কাজটি আগে ঘটেছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটি হচ্ছে কি পরে ঘটেছিল সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট কি বলেছিলাম, ভি2 ইউজ হবে, আর পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস ভি3। গঠন কি পাস্ট পারফেক্ট টেন্সে, সাবজেক্ট প্লাস হ্যাড। প্রেজেন্ট পারফেক্টের কি ক্ষেত্রে কি হচ্ছিল, হ্যাভ হ্যাজ ইউজ হচ্ছিল,
পাস্ট পারফেক্ট পারফেক্ট হ্যাড হবে। টেন্সে হ্যাড ইউজ হবে, সেখানে থার্ড পারসন না ফার্স্ট পারসন না সিঙ্গুলার না প্লুরাল কিছু নয়, হ্যাড 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 বলছে আমি শক্তিশালী আর কেউ নাই এখানে। তো এই হচ্ছে ব্যাপার। তো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট দিন পার্টিসিপল অফ দা ভি3 অফ দা ফর্ম। এই ভার্বের মানে ফর্ম গুলো জানার জন্য কিন্তু টেন্স আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, পরীক্ষাতে কিন্তু এরকম প্রশ্ন আসে। যেমন বলছে আই হ্যাড স্যার আর একটা প্রশ্ন ছিল, একটু করবো? হ্যাঁ 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 স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স এ দুটোর মধ্যে পার্থক্য কি তাহলে? ওই তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি কোনো ঘটনা এই জাস্ট হয়েছে, এই জাস্ট হয়েছে, মানে এই সবে শেষ হয়েছে, কিন্তু তারপর তো আমি তো একটা মানে এক্সাম্পল আই দিলাম। হ্যাভ ইটেন রাইস, জাস্ট খেয়েছি এরকম তো? আই হ্যাঁ আই হ্যাভ হ্যাভ ইটেন ইটেন রাইস। রাইস, মানে ওটা বোঝাচ্ছে কি আমি এই মাত্র খেলাম। যেমন তোমাকে আমি একটা উদাহরণ দিলাম যে আমার ধরো ওই জেঠুর বাড়িতে মাংস ভাত হয়েছে, অথচ আমি বাড়িতে ভাত খেয়ে নিয়েছি, দিয়ে ভুল করে ভাত খেয়ে নিয়েছি। যদি জানতাম কি জেঠুর বাড়িতে মাংস হয়েছে আমি ভাতই খেতাম না, সে তার আগের দিনও খেতাম না। তো এটা যে গেলাম আমি খেতে সবাই মিলে আমি খাচ্ছে। তুমি এসেছিলে, এটা তো তাহলে পাস্ট পার্ট। স্যার তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে সবেমাত্র কাজটা হয়েছে, আর পাস্ট পারফেক্ট হলো অতীতে দুটো কাজের মধ্যে যেটা আগে ঘটবে সেটাই পাস্ট পারফেক্ট, তাই তো? যেটা আগে ঘটবে। একদম 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 আমি আসার আগে এখানে মানে দুটো ঘটনা থাকবে পাস্ট পারফেক্ট। একদম একদম। স্যার পাস্ট পারফেক্ট বলতে কি পাস্ট অফ পাস্ট? হুম পাস্ট পাস্ট পারফেক্ট বলতে কি পাস্ট অফ পাস্ট? হ্যাঁ তুমি বলতে পারো, বলতেই পারো। আচ্ছা। দুটি কাজের মধ্যে যেটা আগে করবে সেটা পাস্ট পারফেক্ট। হ্যাঁ যেমন হচ্ছে আই এটা হ্যাড ফিনিশ, তুমি এখানে দেখো উদাহরণটাতে বলছে আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর হি কেম, তাহলে আই হ্যাঁ, হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর তোমার হি কেম। তাহলে আমি কোনটা আগে হয়েছে, আই হ্যাভ ফিনিশড মাই বলছে বলছে তার আসার আগে আমি আমার কাজ কমপ্লিট করে দিয়েছিলাম। তাহলে তার হুম, আসার আগে তাহলে কে কোনটা আগে হয়েছিল, আমি আমার কাজটা হয়ে গেছিল তারপরে তো সে এসেছিল। সেই জন্য বুঝলাম। বলছি যে সে আসার আগে আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম, বাস মিটে গেল। একটা কাজ যেটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটেছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। তারপর দেখো দ্য ট্রেন হ্যাড লেফট হোয়েন আই রিচ দ্য স্টেশন, the train had left when I reached the station, যে ট্রেনটা ছেড়ে চলে গেছিল যখন আমি স্টেশনে পৌঁছালাম, মানে আগে ট্রেনটা ছেড়ে চলে গেল তারপর আমি স্টেশনে গিয়ে পৌঁছালাম, দিয়ে বললাম কি ট্রেন লেট হোয়ার ইজ মাই, ট্রেনে ভুল টাইম দেখাচ্ছিল। বোঝা গেল? ঘন্টা বাজার আর একটা প্রশ্ন, এখানে যে বলছেন আপনি বিফোর বা আফটার এই দুটো ওয়ার্ড ইউজ করা হয়, যখন বিফোরটা ইউজ করব তার পরের সেন্টেন্স হবে পাস্ট পারফেক্ট। হ্যাঁ যখন আফটার ইউজ করবে এক্সচেঞ্জ করে দিবে। দেখো বলছে রোগীটি আসার আগে, এই সরি ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, তাহলে রোগীটি মারা গেছিল তারপর হচ্ছে ডাক্তার এসেছিল, তারপর হচ্ছে কি রোগীটি মারা যাওয়ার স্যার এটা পর। পাস্ট ইনডিফিনিট, স্যার এটা পাস্ট ইনডিফিনিট পরেরটা। হ্যাঁ অবশ্যই। হুম হুম। চলো আস্তে আস্তে আমরা শেষ করি এটাকে, মানে এটাকে শেষ করতে হবে আমাদেরকে, কারণ কি আমাদেরকে পরবর্তীকালে আরো ডিটেলসে ঢুকতে হবে এর ভিতরে, তখন আমাদেরকে ইংলিশটা আরো ইজি হবে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্যার প্যাটাগরি ক্লাস করবে হবে। সব শুরু করবো আস্তে আস্তে, সব জানিয়ে দেবো, তোমরা নিশ্চিন্তে থাকো, যখন তোমরা এই প্ল্যাটফর্মে এসেছো না তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদেরকে সবকিছু প্রোভাইড করা হবে আস্তে আস্তে, চাপ নিও না। বলছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই জিনিস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হচ্ছিল, কোনো কাজ শুরু হয়েছিল এখনো চলছে, এই যে তোমাদের সাথে আমি ক্লাস করছি কখন শুরু হয়েছে, সেই 7:30, 7:30 থেকে এখনো চলছে, দীর্ঘ সময় ধরে চলছে, এখনো শেষ হয়নি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, অতীতে কোনো কাজ শুরু হয়েছিল সেটা কিছুদিন চলতে থাকে, তারপর অতীতে সেটা শেষ হয়ে যায়, অতীতেই সেটা শেষ হয়ে যায়, মানে দীর্ঘদিন ধরে অতীতে কোনো কাজ চলছিল বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। অতীতে কোনো কাজ, অধিকতর অতীতকাল। হ্যাঁ অতীতে কোনো কাজ দীর্ঘদিন ধরে চলছিল বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এবার হচ্ছে কি বলছে যে এবার গঠনটা জেনে নাও, যে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব উইথ আইএনজি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব উইথ আইএনজি। তাহলে যে এই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি দেখেছিলাম, হ্যাভ বিন বা হ্যাজ বিন, এখানে হ্যাড বিন। আমি তোমাকে বলেছি হ্যাড পাস্ট টেন্সের ক্ষেত্রে বলছে আমার জায়গায় কেউ নিতে পারবে না, আমি একাই 100, তো এখানে হ্যাডই বসবে, এখানে হ্যাডের জায়গায় আর কোনো সে সাবজেক্ট সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক আর ফার্স্ট পারসন থার্ড পারসন যাই হোক, হ্যাড বিন আমি আছি মানে আমি আছি, আমার উপর আর কেউ নাই। তো সেই হচ্ছে ব্যাপার, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব উইথ আইএনজি, তখন সেটা হয়ে যাবে কি, তখন সেটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সময়কাল বোঝাতে ফর বা সিন্স ব্যবহার করা হয়, সেটা আগে বললাম কি পয়েন্ট অফ টাইম সিন্স আর পিরিয়ড অফ টাইম ফর। আস্তে আস্তে আমরা ব্যবহারগুলো সব বুঝে নেব, পরীক্ষাতে কিন্তু এরকম আসবে ফর ইউজ করে দিবে, দিয়ে বলবে ফর 1999 বলে দিল,
তখন কিন্তু ভুল হয়ে যাবে। আমরা ফরটাকে লক্ষ্য করি না, ও ফর মানে টাইম বোঝায়, দীর্ঘদিন ধরে চলছে। এগুলো আমাদেরকে নোটিস করতে হবে। বলছে উদাহরণটা দেখি চলো। বলছে আই হ্যাড বিন ওয়ার্কিং ফর কি, আই হ্যাড বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স, আই হ্যাড বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স ওয়েন হি অ্যারাইভ। এই যে তুমি এইটুকু দেখো, আই হ্যাড বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে কাজ করছিলাম। আমি 3 ঘন্টা ধরে, অতীতকালে কোনো কাজ দীর্ঘদিন ধরে ধরে চলছিল বোঝাতে আমরা কি ইউজ করি, এটা উদাহরণ হবে। হ্যাঁ ছেলেগুলো 1 ঘন্টা ধরে খেলিতেছিল, এটা উদাহরণ হবে। হ্যাঁ খেলছিল, খেলছিল 1 ঘন্টা ধরে, অনেকক্ষণ ধরে। দে হ্যাড বিন ওয়েটিং সিন্স মর্নিং, তারা সকাল থেকে ওয়েট করছিল, তুমি কেন এলে না, তোমার জন্য তারা সবাই ওয়েট করছিল। সেই হচ্ছে একই ব্যাপার, দে হ্যাড বিন ওয়েটিং সিন্স মর্নিং, সকাল থেকে ওয়েট করছিল। এই হচ্ছে পাস্ট টেন্স। স্যার এখানে খেলছিল হবে কি খেলেছিল হবে? কি ছিল? ওই খেলিতে ছিল, খেলছিল ধরো, হ্যাঁ খেলছিল, হ্যাঁ। ওটাও হতে পারে, অনেকক্ষণ ধরে খেলছিল, একই জিনিস। খেলছিল হলে পাস্ট কন্টিনিউয়াস হবে না? অনেকক্ষণ ধরে খেলছিল, না খেলেছিল হলে ফার্স্ট কন্টিনিউয়াস। না না না, খেলেছিল খেলা হয়ে গেছিল, সেটা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে পড়ে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন বলবে তখন খেলছিল হবে। আমি ভাত আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছি, বোঝা গেল? খাচ্ছি হচ্ছে এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খাচ্ছিলাম মানে পাস্ট কন্টিনিউয়াস। আমি 3 ঘন্টা ধরে ভাত খাচ্ছিলাম, যেটা সম্ভব নয় আর কি। তখন সময় বলে দিচ্ছি এতক্ষণ ধরে, তখন হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল? যখন ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। আমি বলছি স্যার খেলেছিল হবে মনে হচ্ছে, কারণ কাজটা শেষ হয়ে যাচ্ছে। খেলেছিল মানে কোনো ঘটনা ধরো হয়ে গেছিল, যখন কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে না, এটা সবই সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু যখন ধরো কোনো কাজ বলে না কি, ডেফিনেশনটা দেখো, বলছে কোনো কাজ দীর্ঘদিন ধরে চলছিল। এই যে বলছে না কোনো কাজ দীর্ঘদিন ধরে চলছে, এই যে অতীতে কাজটি শুরু হয়েছিল, চলতে থাকে কিছুদিন, অতীতে শেষ হয়ে যায়, তাহলে কোনো কাজ সে চলছিল বোঝাতে, মানে কোনো কাজ দীর্ঘদিন ধরে চলছিল। এই কাজটি দীর্ঘদিন মানে, তো আমার ধরো এম এ 2 বছর ধরে আমি পড়ছিলাম, এম এর কোনো সাবজেক্ট 2 বছর ধরে আমি পড়ছিলাম, এই হচ্ছে 2 বছর ধরে আমি পড়ছিলাম, সময় বলছি তখন দীর্ঘ সময়, তখন সেটা হয়েছে কি, সেটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো বলছে আমরা প্রেজেন্ট টেন্স দেখলাম, পাস্ট টেন্স দেখলাম, বলছে একদিনে কি সবগুলো শিখে নেবে, মানে বুঝতে পারবে কি না, এতটাই থাকবে? স্যার ফিউচারটা করান। আচ্ছা ফিউচার, তাহলে হচ্ছে ফিউচার, ফিউচার হচ্ছে কি, ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। বলছে আমাদের বাবা মা দেখো প্রথমে বলে কি, হে পড়াশোনা করিস না, তাহলে তোর ফিউচারই নষ্ট, মানে কি তোর ভবিষ্যৎ নষ্ট, যেটা এখনো হয়নি, যেটা এখনো হয়ে ওঠেনি। তাহলে যেটা হয়ে ওঠেনি সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে, কোনো কাজ হবে, কোনো একটা পরিকল্পনা প্ল্যান করেছে কি, হ্যাঁ ওই ডেটে ওইখানে যাব, ভবিষ্যতের কথা। সম্ভাবনা বোঝাতে আমরা ফিউচার টেন্স ব্যবহার করি। যে ফিউচার টেন্স দিয়ে আমরা এমন কাজের কথা বলি যা এখনো ঘটেনি কিন্তু আগামীতে ঘটবে, কিন্তু আগামীতে ঘটবে। আগামীকাল আমি আপাতত করব, এটা স্যার একটা উদাহরণ। হ্যাঁ আগামীকাল আমি আবার প্রায় ফর্ম ফিল আপ করব, এটা তো ফিউচার। হ্যাঁ ফিউচার, ভবিষ্যতে। হ্যাঁ ফিউচার তোমাকে এগুলো নিয়ে আবার বোঝাবো, মানে এগুলো প্রেজেন্ট টেন্সে ইউজ করা যাবে, কন্টিনিউয়াস টেন্সে। যাই হোক আমি বোঝাবো সবকিছু, আস্তে আস্তে ডিটেলসে যাব। আজকে ফিউচার একটু টেন্সের বেসিক গুলো জেনে নাও। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার হ্যাঁ বলছি যে পার্টিসিপেল মিনিংটা কি একটু যদি বলতেন। পার্টিসিপেলের মিনিং বলতে মানে ধরো ভার্বের এক কথা হচ্ছে থার্ড ভার্ব। পার্টিসিপেলের মিনিং বলতে আমি তোমার মতো আমার স্যারকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু পার্টিসিপেলের ওরকম কোনো পার্টিকুলার আর কি মিনিং মানে পাইনি। অ্যাকচুয়ালি স্যার পাস্ট পার্টিসিপেল হয়, আবার প্রেজেন্ট পার্টিসিপেলও হয়, হ্যাঁ বাট এই পার্টিসিপেল মিনিংটা কি? পার্টিসিপেল মিনিং ওই যে বলছি যে পার্টিসিপেলের মিনিং আজ পর্যন্ত মানে আমাদের ক্ষেত্রে আর কি উদ্ধার হয়নি। আমিও যখন পড়তাম তখন ধরো জিজ্ঞেস করেছিলাম পার্টিসিপেল। হ্যাঁ এই কোশ্চেনটা না স্যার আমার অনেক আগে থেকে, মানে ইংলিশ আমি স্পেশাল পড়ছিলাম স্যারের কাছে, কিন্তু কোনোদিন দিতে পারিনি এই উত্তর। হ্যাঁ এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না, যদি আমরা গুগলে খুঁজি, ধরো গুগলে কিংবা ধরো ডিকশনারিতে পাবে, স্যার ডিকশনারিতে খুঁজে দেখেছি। স্যার পার্টিসিপেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়।
দুটাকে এটা কি দুটা হিসেবে ধরা হয়। use হতে পারে? হ্যাঁ, জিরান্ট হিসেবে use হতে পারে? জিরান্ড হিসেবে ইউজ হতে পারে, এগুলো আছে জিরান্ড হিসেবে ইউজ হতে পারে। যেমন ধরো ইটিং রাইস টু মাচ ইজ হ্যাঁ, নট গুড ফর হেলথ। হ্যাঁ, তো যেটা প্রেজেন্ট হ্যাঁ। পার্টিসিপেল হয়ে গেল। তারপরে যেন রোটেন ফ্রুট, হ্যাঁ উই শুড থ্রো অ্যাওয়ে দ্য রোটেন ফ্রুট। এই যে রোটেন ফ্রুট বলছি, রোটেন কি, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল হয়ে গেল। তাহলে রোটেন মানে কি, হুম। পচে যাওয়া জিনিস আমরা ফেলে দিতে চাই। তারপরে ইটিং, একদম যেটা waste হয়ে যায়। হ্যাঁ যেটা waste হয়ে যায় মানে একদম শেষ হয়ে যায় যেটা। একদম একদম। তো হচ্ছে ওটা হুম। কি, এটা হচ্ছে এবার ধরো তাহলে ওটা ক্লিয়ার হলো। পার্টিসিপেলে মানে তুমিও পাওনি, পার্টিসিপেলে মানে আমিও পাইনি, আমার বাবা যখন পড়তো আমার বাবাও পাইনি। তো এই হচ্ছে ব্যাপার, ওই পার্টিসিপেলে মানে পাওয়া যায়নি। আর আমি সরি, আমি তোমাকে দিতে পারিনি। তো বলছে, ঠিক আছে। হ্যাঁ, বলছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্সে একই জিনিস, ভবিষ্যতে কোনো ঘটনা হবে। হবে বোঝাতে যখন কখন ব্যবহার করবো, বলছে ভবিষ্যতে কোনো কাজ হবে, সিদ্ধান্ত বা পরিকল্পনা, কোনো প্রতিশ্রুতি বা কোনো ভবিষ্যৎবাণী করব। কি ধরো বলছে কি সাবজেক্ট প্লাস, এখানে গঠনটা দেখে না, সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভার্ব, ভার্বের প্রথম ফর্মটা বসবে। এখানে কিন্তু একটা জিনিস মাথা রাখবে, এখানে কিন্তু ভার্বের সাথে বি এস বা বলছি, ইয়েস যোগ হবে না। বোঝা গেল? কারণ কি তার বি। সাথে অলরেডি শ্যাল বা উইল যোগ হয়ে গেছে। বলছে সব সাবজেক্টের সাথে সাধারণত উইল ব্যবহার করা হয়, শ্যাল শুধু আই এবং উই এর ক্ষেত্রে। আগে একজন প্রশ্ন করেছিল, সেই শ্যাল আই উই, মানে আই উই এর পরে শ্যাল বসে, কেন উইল বসালে? তো এখানে একটু মিস্টেক হয়েছিল, তো আমি বলে দিয়েছি কি হ্যাঁ, এই জোর করে বোঝাতে গিয়ে আই উইল যখন বলবো, আমি করবই, আই উইল ডু ইট, আমি এটা করবই, আই শ্যাল ডু ইট, আমি এটা করবো। বোঝা গেল? তখন ইন্টারচেঞ্জ করা হয় আর কি। তো শ্যাল শুধু আই উই এর সাথে ফর্মাল ভাবে ব্যবহৃত হয়। বোঝা গেল? একটু মডারেট। তারপর হচ্ছে, তারপর বলছে কি, উদাহরণ এবার তুমি দেখে নাও কি, ভবিষ্যতে কোনো কাজ হবে, যেমন আগামীকাল স্কুলে যাব, তাহলে আই শ্যাল গো টু স্কুল টুমরো। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ফুল প্রথম ফর্ম, তারপর হচ্ছে যেটুকু থাকবে সেটুকু। তাহলে দে উইল প্লে ফুটবল, তারা কি খেলবে? তারা ফুটবল খেলবে। তাহলে দে সাবজেক্ট, এখানে কিন্তু কি বলতো, এখানে সিঙ্গুলার প্লুরালের ব্যাপার না, এখানে শ্যাল উইলের ব্যাপার। এখানে শুধু শ্যাল কার ক্ষেত্রে বলে, মডারেট হিসেবে আর কি, ফর্মাল ভাবে যদি ইউজ করতে যায় আই শ্যাল ডু ইট, ফর্মাল হয়ে যে ফর্মাল ভাবে ইউজ করলে আই শ্যাল ডু ইট, আমি এটা কমপ্লিট করে নেবো। আই আর উই এর পরে শ্যাল বসবে। আর উইল তুমি সবার ক্ষেত্রে উইল বসাতে পারো, হ্যাঁ, কিন্তু ওই ফর্মাল যদি একটু ফর্মালিটি মেনটেন করতে চাও, তখন আই শ্যাল উই শ্যাল। বোঝা গেল? স্যার হ্যালো স্যার, আয়ের সাথে তো উইল ব্যবহৃত হয়, হ্যাঁ, ব্যবহৃত হয়। মানে ওটা কি হ্যাঁ, আমেরিকান ইংলিশ কিন্তু হিসাবে, মানে স্যার আমেরিকান ইংলিশ মডার্ন ইংলিশে এখন আয়ের সাথে ব্যবহৃত হয় এটা হিসাবে এখন এখন? মডার্ন ইংলিশ যে চলে সেটাতে শ্যালের ব্যবহার খুব কম হয়, মুইলের ইউজটাই বেশি হয়। বেশি হয়, ওটাই বলতে যাচ্ছি স্যার। মানে হ্যাঁ, তাহলে শালটার বদলে আমি উইলটা ব্যবহার করতে পারি। এখানে দেখো Actually কি এখন লিখেছি, ইংলিশটা বেশি হবে। এখানে লিখেছি যে শ্যাল শুধু আই এবং উই এর সাথে বসে, কিভাবে? ফর্মাল ভাবে। আমরা যখন লেটার লিখি না, ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার আমরা কাদেরকে লিখি? হুম, স্যার, ম্যাডাম, ব্লক ডেভেলপমেন্ট হুম, অফিসার কিংবা কাউকে। আর আমরা তখন শ্যাল। হ্যাঁ, আমরা হুম, উইল কখন ইউজ করি? উইল কখন, এই সরি, আমরা ইনফর্মাল কাকে লিখি? বন্ধু, কিরে কেমন আছিস, ভালো আছি, ঠিক আছে, তখন হচ্ছে হুম, বন্ধুর ক্ষেত্রে তখন ইনফর্মাল হচ্ছে, ফর্মালিটি মেনটেন করার ক্ষেত্রে তখন এখানে শ্যাল। এখন ধরো মডার্ন ইংলিশে সবাই ইউজ করছে, হ্যাঁ। হুম। তো এটা হচ্ছে দে উইল প্লে ফুটবল, সি উইল হেল্প ইউ। তাহলে আই উইল, হি উইল, দে উইল, এইভাবে আস্তে 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 আমাদেরকে টেন্সটাকে উদ্ধার করতে হবে, জানতে হবে, গঠনটা ভালো করে জানতে হবে। সবাই মাথার মধ্যে গঠনটা রাখবে। পিডিএফ সবাইকে শেয়ার করে দেওয়া হবে, শেয়ার করে দেওয়া হয়েছে, পড়বে ভালো করে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলছে ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি? কোনো কাজ চলতে থাকবে, বোঝালে, বা ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কাজ চলবে, এটা বোঝাতে এই টেন্স ইউজ করা হয়। যেমন ধরো আমাদের গ্রামে গঞ্জে কি হয়, যখন রাস্তার কাজ চলবে, হেই আমাদের রাস্তাতে এখনো লাল মোহন শেষ হয়নি, পিসিসি কবে হবে? এই তো পরের মাস থেকে শুরু হতে থাকবে, পরের মাস থেকে শুরু হবে, মানে পরের মাস থেকে চলতে থাকবে, বলে না গ্রামের মেম্বার, তো এরকম যে ব্যাপার। তো তাহলে হচ্ছে কি, এখানে আচ্ছা। এখানে গঠন হচ্ছে কি, সাবজেক্টের সাথে হচ্ছে উইল বি বা শ্যাল বি, যাই করতে পারো তুমি। তো এখানে উইল বিটা প্রাধান্য দাও বেশি। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব উইথ আইএনজি। তাহলে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব উইথ আইএনজি। তাহলে আই উইল বি স্টাডিং অ্যাট কি 5 PM টুমরো। আমি 5টার সময় পড়তে থাকবো, আগামীকাল 5টায় আমি মানে এখানে পড়ছি থাকবো আছে, এটা টাইপিং মিস্টেক আছে, এটা আমি পড়তে থাকবো। ঠিক সেরকম হচ্ছে
দে উইল বি প্লেইং অ্যাট দিস টাইম। এই যে আজকে ধরো আমি তোমার সাথে কথা বলছি, তোমাদেরকে পড়াচ্ছি এই সময়, তাহলে এখন শীতকাল সবাই ধরো কোর্ট টেনে র্যাকেট খেলে, আমিও র্যাকেট খেলতে ভালোবাসি, তো র্যাকেট খেলে সবাই মিলে। তো এই সময় কি করবো, দে উইল বি প্লেইং র্যাকেট এট দিস টাইম, এই সময় তারা র্যাকেট খেলতে থাকবে, তাহলে তাকে তাকে ডিস্টার্ব করবে না ফোন টোন করে। তো সে হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো সি উইল বি ওয়ার্কিং ইন দা অফিস, তাহলে সে অফিসে কাজ করতে থাকবে। এইসব কিছু বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। একই জিনিস, খালি তোমাদেরকে কি বলতো, তোমাদেরকে গঠনটা মাথায় রাখতে হবে, গঠনটা কি আছে, মানে কিভাবে আমরা তৈরি করব। তখনই দেখবে আমরা যখন কোনো প্যাসেজ পড়ছি, প্যাসেজ পড়তে পড়তে আমরা বুঝতে হবে, এবং মানে আমাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় কি, টেন্স না জানলে আমরা রিডিং শুধু উচ্চারণ জানলে তা হয় না, প্রোনাউন্সিয়েশন করে দিলাম এই ওই, ভালো প্রোনাউন্সিয়েশন ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ আমেরিকান ল্যাঙ্গুয়েজে, মানে আমেরিকান অ্যাকসেন্টে আমরা প্রোনাউন্সিয়েশন করে দিলাম, কিন্তু আমরা জানি না, মানে জানি না, কিংবা গঠন জানি না, কোন টেন্স আছে জানি না, তখন আমাদের ক্ষেত্রে সেটা মানে আর কি সমস্যার সৃষ্টি করে আর কি। পরবর্তীতে চলো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স দেখো, এখন কোনো প্রেজেন্ট মোমেন্ট, তারপরে দেখো ভবিষ্যতে কাজ শেষ হবে, একটি কাজ সম্পূর্ণ হবে, একটা নির্দিষ্ট তুমি সময় দিয়ে দিচ্ছ, কি 6টার মধ্যে শেষ হবে, কালকের মধ্যে শেষ হবে, ভবিষ্যতে কোনো কাজ শেষ হবে, কালকের মধ্যে শেষ হবে। আই শ্যাল সাবমিট দিস থিসিস বাই টুমোরো, আমি কি করব, এটা আই শ্যাল হ্যাভ কি, আই শ্যাল হ্যাভ সাবমিটেড দিস থিসিস বাই টুমোরো, তখন এটা কি হয়ে যাবে, ফিউচার পারফেক্ট টেন্স হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতে কোনো কাজ শেষ হবে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় ধরে যখন বলবে, তখন সেটা হয়ে যাবে কি, ফিউচার পারফেক্ট টেন্স। যেমন হচ্ছে এখানে গঠনটা দেখে নেবে ভালোভাবে, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস কি, প্লাস হচ্ছে পাস্ট পার্টিসিপেল। ভালো করে মাথায় রাখবে, এখানে হ্যাজ এবং এই হ্যাভ এর মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন থাকবে না। এখানে তুমি ভালো করে মাথায় রাখবে যে এখানে হ্যাভ বলবে কি আমি শক্তিশালী, পাস্ট টেন্সের ক্ষেত্রে কি ছিল, হ্যাড শক্তিশালী, ফিউচার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি ছিল, হ্যাভ হ্যাজ দুটোই শক্তিশালী। কিন্তু এখানে বলছে হ্যাভ, আমি একাই 100, এখানে কিন্তু হ্যাভই বসবে, শ্যাল উইল যা বসবে তারপরে কিন্তু হ্যাভই বসবে। আই উইল হ্যাভ, দে উইল হ্যাভ, সি উইল হ্যাভ, যাই হোক হ্যাভই বসবে। তো গঠনটা ভালো করে জেনে নাও, যে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ দা ভার্ব, মানে থার্ড ফর্ম অফ দা ভার্ব। উদাহরণ হিসেবে তুমি যদি দেখতেই পারো যে, স্যার হ্যাঁ বলো। দুটো ভবিষ্যৎকালের মধ্যে যেটা অতীত সেটাই কি ফিউচার পারফেক্ট, নাকি কম যেটা অতীত সেটা? ফিউচার কালে দুটো কাজের মধ্যে মানে আমি ডিফারেন্সিয়েটটা কি করে করব, কারণ হ্যাঁ, দুটোই তো ভবিষ্যৎ, দুটো সেন্টেন্স থাকবে। ভবিষ্যৎ যখন দুটোর মধ্যে একটা কাজ ধরো আগে হয়ে থাকবে, সেই সব ক্ষেত্রে হুম, একটা যখন আগে হয়ে থাকবে, সেটাই সেটাই তাহলে মানে ফিউচার পারফেক্ট। হ্যাঁ, আর একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। মানে অধিকতর অতীতকাল যেটা থাকবে, হুম হুম হুম, ওটাই তাহলে ফিউচার পারফেক্ট। একদম একদম একদম। আচ্ছা আচ্ছা, এটাই ক্লিয়ার হলো, হচ্ছে ঠিক যে আছে। আই উইল হ্যাভ ফিনিশড বাই 6 PM, 6টার মধ্যে আমি কাজটি করে ফেলবো, 6টার মধ্যে আমি কাজটি করে ফেলবো। দে উইল হ্যাভ লেফট বাই দেন, তখন ততক্ষণে, দেন মানে হচ্ছে তখন, তা ততক্ষণে তারা চলে যাবে। সি উইল হ্যাভ কমপ্লিটেড দিস ওয়ার্ক, সে কাজ শেষ করে ফেলবে, সে কাজ শেষ করে ফেলবে। এই যে বলছে ফিউচার পারফেক্টের অতীতকালে কোনো একটা ঘটনা কি হয়ে থাকবে বা শেষ হয়ে থাকবে, সেটা তুমি একটা পার্টিকুলার একটা টাইম বলে দিলে, তখন সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। তারপরে চলে যাচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা বারবার পরিচিত হচ্ছি, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দ্বিতীয় হচ্ছে যে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে চলে এলাম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলছে এই টেন্স বোঝায় যে ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত একটি কাজ কতক্ষণ ধরে চলবে, সেটা বোঝাতে আমরা কি ইউজ করি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতের কোনো একটি নির্দিষ্ট সময় ধরে একটি কাজ কতক্ষণ ধরে চলতে থাকবে সেটি বোঝানোর ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। মানে কোনো কাজ ধরো ভবিষ্যতে শুরু হবে, সেটি চলতে থাকবে, নির্দিষ্ট সময় ধরে চলবে, সেসব ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। স্যার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি আপনি ইউজ আছে? দেখো কমে গেছে, যেমন ধরো তুই ওটাই বলছি। হ্যাঁ কমে গেছে, হ্যাঁ বিশেষ করে ধরো ভয়েস চেঞ্জ করবে, এইসবে ইউজ হয় না। না, ওটাই বলছি যে এখন তো ইউজ নেই। এখন তো ইউজ নেই, কিন্তু তোমাকে তো জানতে হবে না, যেহেতু অংশ আমাদের। তো আচ্ছা, গঠনটা জেনে নাও। মানে মানে প্রশ্ন কি আসে এখান থেকে, সেটাই বলছিলাম। দেখো খুব কম, খুব কম। ওটাই বলছি। তো বলছে গঠনটা জেনে নাও, বলছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস কি, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন
তারপর হচ্ছে ভার্ব উইথ আইএনজি। প্রথমে বললাম কি এইখানে কোনো রকম ভাবে ওই হ্যাজ কিংবা হ্যাভ এর মধ্যে পার্থক্য খুঁজতে যাবে না। এখানে হ্যাভ কিংবা হ্যাজ এর মধ্যে পার্থক্য খুঁজতে যাবে না, কারণ কি এখানে সেই বললাম না, হ্যাভ বলছে আই অ্যাম দ্য স্ট্রংগেস্ট পারসন ইন দিস ফিল্ড, আমি এইখানে আমি সর্বশক্তিমান, তাছাড়া কেউ নয়, আমি এখানে সর্বশক্তিমান। এখানে হ্যাজ কে জায়গা দেবে না, এখানে হ্যাড কেও জায়গা দেবে না, হ্যাভ হ্যাভ, তার পাশে একটা সাপোর্টার পূজা থাকবে উইল। সেটা হচ্ছে ব্যাপার, যে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব উইথ আইএনজি। বলছে যেমন কোন সময়কাল যদি বলে ফর 2 আওয়ার্স বাই দেন সময় এখানে ইউজ হবে। বলছে আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স বাই 5 PM। বলছে কি 5টা নাগাদ আমি 2 ঘন্টা ধরে কাজ করতে থাকবো। এখন কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ সেরকম হয় না। এক কথা যদি বলতে যাও, দেখবে ফিউচার টেন্সের ইউজটা এখন কমে গেছে। ফিউচার টেন্সের ইউজটা এখন কমে গেছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলছেন না, শুধু ফিউচার টেন্সের কথা? ফিউচার টেন্সের ফিউচার ব্যবহারটা টেন্সে এখন ব্যবহারটা কমে গেছে। সেটাই বলছি, ফিউচার টেন্স বলছিলেন তো ওর জন্য বললাম। তারপর পারফেক্ট কেও হয়। তাহলে মোটামুটি স্যার, আজকে এই- আমরা টেন্সটা কমপ্লিট করলাম। ব্যাপারটা হচ্ছে কি, আমার অনেকক্ষণ চেঁচালাম তো একটু, মানে গলাটা কি ধরে গেছে। হ্যাঁ, তো আজকের মতো এখানে আচ্ছা। শেষ করি নাকি? ওকে স্যার, থ্যাংক ইউ। ইংলিশ হ্যাঁ ইংলিশ হ্যাঁ বলো। বলছি ইংলিশ সিডিপি ক্লাস আপনি করাবেন তো, সব না গ্রামার করাবো, করাবেন শুধু আপনি? সব করাবো, মানে ইংলিশ পেডাগোগি ক্লাস আপনি কম্প্রিহেনশন সবই করাবেন তো? সবই করাবো। তোমরা তোমাদের মতো আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো। আর তোমাদের যেখানে সমস্যা হবে তোমরা সেখানে আমাকে বলবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তোমাদের সবকিছু আমি ইজি করার জন্য এসেছি, বুঝলে তো? মানে ইংলিশটাকে অনেকে ভয় পায়, বাংলা ভাবছে স্যার। আমি বাংলা পরিমাণে আমি ইংলিশে কিছু জানি না। আমি স্যার, আজকে শিখালেন টেন্সের কোনো কিছু ডাউট নেই, টেন্স পুরোটাই হয়ে গেছে, বাকিগুলো এমনি ভাবে সাহায্য করবেন। একদম 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 সবকিছুতে সাহায্য। স্যার বলছিলাম পিডিএফটা এই গ্রুপেই দেওয়া